আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। একটি গল্প কি আপনাদের মনে আছে? না থাকলেও একটু মনে করিয়ে দিই। একটি প্রত্যন্ত অঞ্চলে গ্রামের কৃষক পরিবারের জন্মগ্রহণ, তারপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেটিও দিনে পড়াশোনা করে রাতে কাজ করেছেন, রাতে কাজ করে তার পড়াশোনার খরচ জুগিয়েছেন। এরকম একটি পরিবার থেকে উঠে এসে হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী থেকেও পদত্যাগ করেছেন। আমি যার কথা বলছি তিনি হচ্ছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, এবং তিনি জাপানে রেওয়া আঙ্কেল হিসেবেও পরিচিত। কারণ তিনি জাপানে এখন যে রেওয়া এরা চলছে, অর্থাৎ জাপানের যে নিজেদের সাল গণনার যে পদ্ধতি, সেই এখন রেওয়া এরা, এই রেওয়া এরার প্রবর্তন করেছিলেন এই ইয়োশিহিদে সুগা, এবং সে কারণে তিনি রেওয়া আঙ্কেল হিসেবেও পরিচিত জাপানের। তো আজকে তার নামটি কেন আলোচনা করছি সেটির কারণ হচ্ছে তিনি গতকালকে ঘোষণা দিয়েছেন যে তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। তিনি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে জাপানে, সেখানে তিনি অংশ নেবেন না, এবং তরুণ প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তো সেটি নিয়ে জাপানের গণমাধ্যমে বেশ ফলাও করে খবর প্রচারিত হয়েছে যে তিনি অবসরে যাচ্ছেন। তো তিনি কিন্তু আসলে খুব প্রভাবশালী প্রধানমন্ত্রী না হলেও শিনজো আবের সময়ে তার প্রভাব কিন্তু শিনজো আবের যে আবেনমিক্স ছিল, শিনজো আবের অর্থনীতি, কিংবা শিনজো আবে যেভাবে দেশ পরিচালনা করেছেন এবং জাপানিজদের মন জয় করতে পেরেছেন, সেখানে কিন্তু এই সুগার ব্যাপক প্রভাব ছিল। কারণ সুগা প্রায় 10 বছর ছিলেন শিনজো আবে প্রধানমন্ত্রী হওয়ার আগে ক্যাবিনেট সেক্রেটারি, এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং সরকারের যেসব সিদ্ধান্ত হতো সেই জায়গায় অনেক প্রভাব তার ছিল। কারণ তার বুদ্ধিমত্তা, তার শান্তশিষ্ট স্বভাব এবং বিচক্ষণতার কারণেই কিন্তু এই প্রভাব কিংবা তার বিশ্বাসযোগ্যতা বেড়ে ওঠে, এবং শিনজো আবে তার অনেক সিদ্ধান্তকে প্রায়োরিটি দিতেন, যার কারণে পরবর্তীতে কিন্তু শিনজো আবে যখন শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করেন, তার স্থলাভিষিক্ত হন, যদিও 2 বছরের মাথায় তিনি পদত্যাগ করেন। তো আমি এই সুগার কথা যে বললাম, তার আলোচনাটি কেন করলাম, যে একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করে, জাপানের আকিতা প্রিফেকচারে তার জন্ম। তার বাবা একজন স্ট্রবেরি ফার্মার ছিলেন, তার মা ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা। সেই পরিবারের জন্ম নিয়ে, এবং নিশ্চয়ই এত আর্থিক সচ্ছলতা হয়তো তাদের সে সময় ছিল না। তিনি টোকিওতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন, এবং নিজের টাকা নিজে জোগাড় করে বিশ্ববিদ্যালয়ের খরচ, টিউশন ফি চালাতেন, নিজে চলতেন। তিনি দিনে পড়াশোনা করতেন, রাতে কাজ করতেন, এবং অনেক স্ট্রাগল করে তিনি কিন্তু এই পর্যায়ে এসেছেন। এবং তিনি 1975 সালে তিনি একজন জাপানের একজন বড় রাজনীতিকের সহযোগী হিসেবে কাজ শুরু করেন। তারপরে তিনি 1987 সালে ইয়োকোহামা সিটিতে সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন, এবং সিটি কাউন্সিলর যখন হন তখনও কিন্তু তার ওই যে সিটি কর্পোরেশনের যেসব নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতো, সেখানেও তার একটি বড় প্রভাব থাকতো, যে কারণে তাকে বলা হতো শ্যাডো মেয়র। এরপর 1996 সালে তিনি মূল রাজনীতিতে আসেন, এবং জাপানের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর থেকে কিন্তু এই যে বর্তমান যে ক্ষমতাসীন দল রয়েছে এলডিপি, তার সংসদ সদস্য হিসেবে আছেন। শিনজো আবের সময়ে তিনি যেহেতু তার বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, দূরদর্শিতা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতেন, এবং সেই সিদ্ধান্তগুলো সরকারের শিনজো আবে অত্যন্ত পছন্দ করতেন, এবং সেই সময় সরকারের সিদ্ধান্তগুলোতে তার প্রভাবের কারণে অনেকে তাকে শ্যাডো প্রধানমন্ত্রীও বলতেন। অর্থাৎ তিনি শ্যাডো মেয়র থেকে শ্যাডো প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তারপরে সত্যি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু করোনা মহামারীকালীন সময়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। একটি বড় চ্যালেঞ্জ ছিল সেই সময় করোনা মহামারীর ব্যবস্থাপনা, কিংবা এই যে অলিম্পিক গেম ছিল জাপানে, সেটির করতে গিয়ে অনেকে জাপানিজরা অলিম্পিক হওয়ার পক্ষে ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই অলিম্পিক
আয়োজনে অটল ছিলেন, যার কারণে জাপানে জনসাধারণের মধ্যে তার জনপ্রিয়তা কমতে থাকে, দলের ভেতরেও কমতে থাকে। এক পর্যায়ে তিনি পদত্যাগ করেন 2021 সালে। আজকে তার এই আলোচনাটি কেন আসছে কিংবা কেন আলোচনাটি করছি, কারণ এই বিদেশিদের কাছে সুগা কিন্তু বেশ জনপ্রিয় ছিলেন, কিংবা জাপানে যারা ওই সময়ে এসেছিলেন করোনা মহামারীকালীন সময়ে জাপান সরকার কিন্তু প্রত্যেক নাগরিককে ভর্তুকি দিয়েছিল প্রায় 1 লাখ ইয়েন করে। এরপরে আরো ধাপে ধাপে অনেক দেওয়া হয়েছে। তখন জাপানের অন্য কয়েকজন রাজনৈতিক নেতা তারা প্রশ্ন তুলেছিলেন বিদেশিদেরকে এই ভর্তুকি কেন দেওয়া হবে, এবং এটির বিরোধিতা করেছিলেন। তখন কিন্তু সুগা তার সিদ্ধান্তে অটল ছিলেন যে না, তারাও এদেশে আছেন এবং সবাই সমান, এটি সবাই সাফারার, সবাইকেই সমানভাবে এই ভর্তুকি দিতে হবে। যার ফলে বিদেশিরাও কিন্তু তখন এই ভর্তুকি সুবিধা পান এবং পরবর্তীতে যেগুলো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো পাচ্ছিলেন। বিদেশিদের অনেকের কাছেই সেই সময়ে সেই টাকা দারুণভাবে উপকার করেছে এবং সেই কৃতজ্ঞতা বিদেশিদের আছে, এবং বিদেশিরা তাকে খুব বিদেশি বান্ধব হিসেবেই মনে করেন, বিদেশিদের বন্ধু হিসেবে মনে করতেন। তো তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার আগে শিনজো আবের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রের, এবং শেষ পর্যন্ত তিনি অবসরের যে ঘোষণা দিলেন, এবং তিনি বলেছেন তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার জন্যই তার এই অবসরে যাওয়া। তো আমরা উন্নত বিশ্ব থেকে অনেক কিছু দেখি, অনেক কিছু শিখি, শেখার চেষ্টা করি, কিন্তু আমাদের বাংলাদেশ আসলে রাজনৈতিক ক্ষেত্রে এই শিক্ষাটা কবে নিবে, কবে বাংলাদেশ এরকম হবে যে অবসরে যাবেন রাজনীতিবিদরা তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার জন্য, কিংবা এত বড় পদে যাওয়ার পরেও, কিংবা ভবিষ্যতে তার দল এখন ক্ষমতায়, তিনি আবার এমপি নির্বাচিত হবেন, সেই মোহ তিনি ত্যাগ করে তিনি অবসরে গেলেন এবং তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার জন্য গেলেন। তো এটি নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত, এবং যারা রাজনীতি করেন সারা বিশ্বের মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটি প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবার থেকে উঠে এসে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তার সুযোগ থাকা সত্ত্বেও রাজনীতি থেকে অবসর নিচ্ছেন এবং অবসরের ঘোষণা দিয়েছেন, তরুণ প্রজন্মকে সুযোগ করে দিতে চান, এবং সেই সুযোগ নিশ্চয়ই তরুণ প্রজন্মরা স্বাগত জানাবেন। তরুণ প্রজন্ম আগামী দিনে হয়তো জাপানকে আরো সমৃদ্ধ করবেন। নিশ্চয়ই ইয়োশিহিদে সুগার এই অবদান সবাই মনে রাখবে। আর আমরা যারা বাংলাদেশের মানুষ, তাদের কাছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করবে, সেই প্রত্যাশার জায়গায় নিশ্চয়ই এটি একটি উদাহরণ হিসেবে ভবিষ্যতে আসবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।